আসসালামু আলাইকুম। এখনকার বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। 2024 নির্বাচনে ট্রাম্পকে চান রিপাবলিকানরা, বলছে জরিপ। ইরান পরমাণু সমঝোতা নিয়ে আর আলোচনায় রাজি নয়। যুবরাজ না সরাসরি বাদশার সঙ্গে যোগাযোগ করবেন বাইডেন। ড্রাগন বধে ভারতের হাতে আসছে অত্যাধুনিক অস্ত্র, ভয় পাবে পাকিস্তানও। ইরান আমেরিকা দ্বন্দ্বে নিষ্ক্রিয় মনোভাব বাদ দিন, ইউকে থিঙ্ক ট্যাঙ্ক। 15 দিনে 4টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি লেবাননের যোদ্ধারা। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে সাথে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। 2024 সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী নির্বাচন যদি আজ হতো তাহলে হয়তো চোখ বুজে টিকিট পেয়ে যেতেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কারণ দলটির বেশিরভাগ সমর্থকের কাছে এখনও ট্রাম্পই সবচেয়ে যোগ্য নেতা। সম্প্রতি পলিটিকো ও মর্নিং কনসাল্টের এক যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। মাত্র 3 দিন আগে দ্বিতীয়বার অভিশংসন মামলায় খালাস পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে গত 6 জানুয়ারি ক্যাপিটল ভবনের দাঙ্গায় সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পরপরই দল ত্যাগ করেন হাজার হাজার রিপাবলিকান নেতাকর্মী। অন্য জরিপগুলোতে বেশিরভাগ মার্কিনই ট্রাম্পকে রাজনীতি থেকে নির্বাসিত করার পক্ষে মত দিয়েছেন। তবে মঙ্গলবার প্রকাশিত পলিটিকো মর্নিং কনসাল্টে জরিপের ফলাফল বলছে রিপাবলিকান ভোটার 59% জানিয়েছেন তারা ডোনাল্ড ট্রাম্পকে দলের গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। অথচ ক্যাপিটল দাঙ্গার পরপরই করা জরিপে এর হার ছিল অন্তত 18 পয়েন্ট কম। পলিটিকো মর্নিং কনসাল্ট জানিয়েছে 54% রিপাবলিকান ভোটার বলছেন তারা আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ধনকুবে ট্রাম্পের পাশেই থাকবেন। ক্যাপিটলে দাঙ্গায় রীতিমতো প্রাণনাশের হুমকিতে ছিলেন মাইক পেন্স, কারণ ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন ইলেকটোরাল কলেজ ভোটে জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয় নিশ্চিত করেছিলেন তিনি। পলিটিকো মর্নিং কনসাল্টের হিসাবে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকানদের দ্বিতীয় পছন্দ পেন্স। তার পক্ষে ভোট দিয়েছিলেন 12% মানুষ। ভবিষ্যতে কাণ্ডারি হিসেবে শুধু ডোনাল্ড ট্রাম্পই নন, রিপাবলিকানদের বিবেচনায় রয়েছেন তার ছেলে ট্রাম্প জুনিয়রও। এক্ষেত্রে ট্রাম্প পুত্রের পক্ষে সমর্থন দিয়েছেন 6% রিপাবলিকান ভোটাররা। প্রতিযোগিতায় রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ মিট রমনেও। 2012 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে রিপাবলিকানদের অন্যতম পছন্দ ছিলেন তিনি। 2024 সালেও বর্তমান উটাহ সিনেটরদের লড়াইয়ে দেখতে চান 4% ভোটার। এছাড়া গত নভেম্বরে নির্বাচনে ট্রাম্পের হারের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টায় সমর্থন জানানো টেক্সাসে টেড ক্রুজের পক্ষে রয়েছেন 3% রিপাবলিকান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন পরমাণু সমঝোতা বিশ্বের বেশ কয়েকটি দেশের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল এবং এ কারণে এটিতে সংশোধনী আনার লক্ষ্যে আবার এই সমঝোতা নিয়ে আলোচনা করা অসম্ভব। এছাড়া নতুন কোনো আলোচনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার রাতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমারিনের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। এছাড়া দুই দেশের সম্পর্ককে ঐতিহাসিক ও গভীর আখ্যায়িত করে রুহানি বলেন, দুই দেশের সদিচ্ছা থাকলে এ সম্পর্ক ও সহযোগিতা আরও বহুগুণে বাড়ানো সম্ভব। ইরানের প্রেসিডেন্ট বলেন পরমাণু সমঝোতার ব্যাপারে তার দেশের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমেরিকাকে আগে কার্যকরভাবে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই কেবল তেহরান তার পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিতে ফিরে যাবে। বল এখন আমেরিকার কোর্টে, যখনই আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেবে তখনই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে বলে উল্লেখ করেন তিনি। এর আগে তেহরান ও 6 বিশ্ব শক্তির মাঝে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফেরার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে বলে জানিয়েছিলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত শুক্রবার তিনি বলেন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বাস্তবে, কথায় কিংবা কাগজে নয়। আমরা যখন মনে করব নিষেধাজ্ঞা উঠে গেছে তখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাব।
সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন থেকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মাধ্যমে সরাসরি কূটনৈতিক যোগাযোগ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন, যেখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সম্পর্ক রেখে কাজ করতে পছন্দ ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। সৌদি আরবের কার্যত নেতা মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ডোনাল্ড ট্রাম্পের জামাত জারেড কুশনার। জেন সাকি বলেন, আমরা শুরু থেকেই পরিষ্কার করে দিতে চাই যে সৌদি আরবের সঙ্গে সম্পর্কে আমরা পরিবর্তন আনতে চাই। যুবরাজের প্রতি এই অবজ্ঞাপূর্ণ মন্তব্যের পাশাপাশি জেন সাকি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও প্রথমবারের মতো ফোনালাপ করতে যাচ্ছেন বাইডেন। সৌদিতে ৮৫ বছর বয়সী বাদশাহ সালমানের পর সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয় এমবিএস নামে পরিচিত যুবরাজকে। ২০১৮ সালে ইস্তাম্বুলে কনসুলেটে যুবরাজের ঘনিষ্ঠ সৌদি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা নির্মমভাবে ওয়াশিংটন পোস্টে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে। এরপরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মধ্যে পড়েন মোহাম্মদ বিন সালমান। সংস্কার কর্মসূচির মাধ্যমে নিজের যে খ্যাতি তিনি ছড়িয়ে দিয়েছিলেন তাও ম্লান হয়ে যায়। মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে বাইডেন প্রশাসন। রাজনৈতিক বন্দীদেরও মুক্তি দিতে বলা হচ্ছে। যুবরাজের সঙ্গে বাইডেন কথা বলবেন কিনা প্রশ্নে জেন সাকি বলেন, সমমর্যাদার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন মার্কিন প্রেসিডেন্ট। এখানে বাইডেনের সমকক্ষ হলেন বাদশাহ, কাজে যথাসময়ে তার সঙ্গে যোগাযোগ করা হবে। তবে কখন আলাপ করা হবে এ নিয়ে কোনো পূর্বাভাস দিতে চাননি জেন সাকি। প্রথম বিশ্বযুদ্ধে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে দাঁড়িয়েছিলেন জার্মান ফাইটার পাইলট ম্যান রিকটোফেন। মিত্রশক্তির বিমান বাহিনীর কাছে ত্রাস হয়ে উঠেছিল তার লাল রঙের ট্রাইপ্লেন। আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে রেড ব্যারন এর বীরগাথা। কিন্তু সময় পাল্টেছে, কাঠ চামড়া তৈরি ট্রাইপ্লেনের জায়গা নিয়েছে অত্যাধুনিক ফাইটার জেট। তাই যুদ্ধের গতিপথ বদলে গিয়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিপক্ষের আধুনিক যুদ্ধবিমান বধে এবার অস্ত্র মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে চলেছে ভারত। জানা গিয়েছে, চীন ও পাকিস্তানের বিমান বাহিনীকে একযোগে টক্কর দিতে অস্ত্র মিসাইলকে হাতিয়ার করতে চলেছে ভারত। চলতি বছরে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি ট্রায়াল শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। মূলত রাশিয়ার তৈরি সুখোই যুদ্ধবিমান ও দেশে তৈরি তেজস ফাইটার জেটগুলিতে ব্যবহার করা হবে এ অত্যাধুনিক মিসাইল। বর্তমানে রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েলের তৈরি অত্যন্ত দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। সেই হাতিয়ারগুলির জায়গা নেবে অস্ত্র। জানা গিয়েছে, শব্দে ৪ গুণ গতিসম্পন্ন এই মিসাইলটি মাঝ আকাশে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত শত্রু যুদ্ধবিমানে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ দৃষ্টিশক্তির বাইরে গিয়েও হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি শুধু তাই নয়, দিনে ও রাতে এবং যে কোনো আবহাওয়ায় হামলা চালাতে পারে বলে ভারতের এই মিসাইল বলছে। ট্রায়াল শেষ হলে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হবে অস্ত্রটিকে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বর্তমানে যুদ্ধবিমানের অভাবে ভুগছে বায়ুসেনা। যেখানে ৪০টি ফাইটার স্কোয়াড্রনের প্রয়োজন, সেখানে বর্তমানে মাত্র ৩০টি ফাইটার স্কোয়াড্রন রয়েছে। এই ঘাটতি পূরণে ৮৩টি তেজস আসছে বিমান বাহিনীতে এবং ওই বিমানগুলিতে থাকবে অস্ত্র মিসাইল। পরমাণু সমঝোতা ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যকার নিষ্ক্রিয় মনোভাব দূর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাসেলস ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে বরং ইউরোপীয় ইউনিয়নের উচিত এক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করা, যাতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা যায়। দি কার্নেগি ইউরোপ নামের গবেষণা প্রতিষ্ঠানটি আরও বলছে, ইরান এবং আমেরিকার মধ্যে দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে ইউরোপ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে কাজটি করতে হবে, তবে কারও আদেশ নির্দেশে নয়। ইউরোপ নিজেকে লুকিয়ে রাখতে পারে না, তাই তার হাতে নষ্ট করার মতো সময় কম আছে। ইরান যখন আগামী ২১শে ফেব্রুয়ারি থেকে পরমাণু সমঝোতায় বাড়তি প্রোটোকল বাস্তবায়ন বন্ধ করে দেবে বলে ঘোষণা দিয়েছে, তখন ব্রাসেলস ভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠান এমন মন্তব্য করল। বাড়তি প্রোটোকল বন্ধ করে দিলে আইএ এর প্রতিনিধি দল ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে না। দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েলের আরও একটি ড্রোন ভূপাতিত করল। গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনুস শহরের কাছে ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
দ্য নিউ প্রেস সংবাদ মাধ্যমে জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে ইসরায়েলের ওই ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা এবং এরপরই ড্রোনটি নামিয়ে আনা হয়। ইসরায়েল ও ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানায়, ভূপাতিত করার পর ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ধ্বংস না করে সেটি নিজেদের হেফাজতে রেখেছে তারা। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, তাদের একটি ড্রোন গাজা উপত্যকায় তৎপরতা চালানোর সময় বিধ্বস্ত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে ড্রোন থেকে কোনো তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। চলতি সপ্তাহে এ নিয়ে গাজা এবং লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের 3টি ড্রোন ভূপাতিত হলো। গত রোববার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার বেইত হানুন ক্রসিং পয়েন্টের কাছে ইসরায়েলের একটি কোয়াডকপ্টার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এরপর গতকাল লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা আরেকটি ড্রোন ভূপাতিত করে। সর্বশেষ ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল মঙ্গলবার। জেরুজালেম পোস্ট বলছে, সম্প্রতি ইসরায়েলি অনুপ্রবেশ বন্ধে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সম্প্রতি ইরান লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাসের সঙ্গে যুদ্ধের পরোক্ষ হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আভি কোচাফির এমন প্রকাশ্য বার্তা দেওয়ার পর নড়েচড়ে বসে প্রতিরোধ যোদ্ধারা। ভার্টেক্স